আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। দেখো, যদিও আমি পিছনে ইডিআই 3.0 এর স্লাইড নিয়ে দাঁড়িয়েছি, তবু আজকে আমি এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র এইচএসসি 25-এর শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা পরীক্ষা দিবে, ঠিক তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে আসার পরে এই ভিডিওটা আমরা চ্যানেলে পাবলিশ করতেছি। দেখো, এই ভিডিওটাতে আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। সেটা হচ্ছে কি, যে আইসিটির সিকিউ এর প্রিপারেশন নিয়ে যাতে তোমরা মোটে একটুও প্যারা না খাও, ঠিক ওই জায়গাটাতে আমি হিট করতে যাচ্ছি। খেয়াল করো, প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে কোশ্চেন হয়, কোন চ্যাপ্টারে কয়টা করে কোশ্চেন হয়। ভাইয়া, আমি যদি সি প্রোগ্রামিং বাদ দেই কোনো অসুবিধা হবে কি না? ভাইয়া, আমি যদি লজিক গেটটা অ্যান্সার না করি কোনো অসুবিধা হবে কি না? বিশ্বাস করো ভাইয়া, যদি সি প্রোগ্রামিং তুমি বাদ দাও তাও তুমি এ প্লাস পাবা। হ্যাঁ, কারণ এই শেষ মুহূর্তে এই কথাটা বলতেছি, আমি শুরু থেকে কিন্তু কখনোই এই কথাটা বলি না। আমি কখনোই বাচ্চাদের বলি না কোনো কিছু বাদ দাও, কিন্তু শেষ মুহূর্তে তোমাকে নতুন করে কোনো কিছু শিখতে বলাটা বোকামি হবে। তো এই জন্য বলতেছি যে যা শিখেছো তাই, হ্যাঁ, তার ভিতর থেকে কিভাবে একটা বেস্ট প্রিপারেশন তুমি নিতে পারবে, সেটা আমি এই ক্লাস এখন বলবো তোমাদেরকে। এখন আমি তোমাদেরকে এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব ঠিক কোন টপিক থেকে এক্স্যাক্টলি কী কোশ্চেন আসে, সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। তো আসো, আমরা হচ্ছে ডিরেক্টলি টপিকগুলোতে চলে যাই, ঠিক আছে? আর শুধু তার আগে একটা জিনিস শুধু আমি তোমাদেরকে একটু দেখাইতে চাই, সেটা হচ্ছে ওয়ান শট ক্লাস সম্পর্কে একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে, ভাইয়া আপনি কি শুধু সাজেশনই দিবেন, আপনি কি কোনো ক্লাস নেবেন না? অবশ্যই ক্লাস দিব। এই ভিডিওটার ডেসক্রিপশনে তোমরা যাও, বা এই ভিডিওর আই বাটনটাতে তোমরা ক্লিক করো। এইখানে তোমরা দেখবা একটা প্লেলিস্ট দেওয়া আছে, ঠিক আছে? আইসিটি প্লেলিস্ট, যেখানে আমি চ্যাপ্টার ওয়ানটা ভাইয়া রেকর্ড করতে পারি নাই, সরি। আমি এই ভিডিওটা যখন রেকর্ড করতেছি তখনও প্রায় অলমোস্ট রাত্রে 2:37 বাজে এখন। মানে তোমাদের সকালবেলা ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা। তো এই যে যে চারটা অধ্যায়, 2, 3, 4, 5, এখানে খেয়াল করো, অধ্যায় 3-এর আবার দুইটা পার্ট করছি। ওই যে সংখ্যা পদ্ধতির জন্য একটা, আর হচ্ছে ডিজিটাল ডিভাইসের জন্য একটা। টোটাল এইখানে 5টা ভিডিও আমি তোমাদেরকে পাবলিক করে দিব, ঠিক আছে? এই যে যে 5টা ভিডিও এখানে পাবলিক করে দেওয়া হচ্ছে, এই 5টা ভিডিও তোমরা একটু দেখো। এই 5টা ভিডিও চ্যাপ্টার 2, 3, 4, 5, আমি আবারও বলতেছি ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে। খেয়াল করো, এই যে যে 5টা অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ, এই 5টা অধ্যায়ের একদম ফুললি বেসিক পড়িয়েছি, সিকিউ পড়িয়েছি, এমসিকিউ পড়িয়েছি। তোমাদের হাতে 2টা দিন সময় আছে সিকিউ এমসিকিউ পড়ার জন্য, মানে পুরো প্রিপারেশন নেওয়ার জন্য। ভিডিওগুলো একটু বড় হয়েছে কারণ আমি একদম এমনভাবে ডিটেলসে পড়াইছি যে তোমরা যদি এর আগে কোনো দিন কেউ এই টপিক ধরো নাই, তারপরেও তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? এই অধ্যায়গুলোকে আমি এমনভাবে সাজাইছি। অনেক বড় বড় লেকচারও হয়েছে, 7-8 ঘন্টার লেকচারও হয়েছে একটা চ্যাপ্টারে, ঠিক আছে? যেমন চ্যাপ্টার 5টা হবে আর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশটা হবে, ঠিক আছে? বড় হয়েছে, বাকিগুলা ছোট আছে। তো খেয়াল করো, এইগুলা তোমরা একটু স্পিড বাড়ায় হোক কমায় হোক, যার যেভাবে দেখলে হোক, যে যেখানে তুমি চ্যাপ্টার 5-এ এতদিন প্রিপারেশন নাও নাই, তোমার দেখার দরকার নাই। তোমার যেটাতে প্রিপারেশন নিছো ওইটাতেই বেশি করে দিন প্রিপারেশন নাও, ঠিক আছে? তো একদম দেখো, বেসিক সিকিউ এমসিকিউ সব আমি সলভ করাইছি, ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। এখন খেয়াল করো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1। এখন দেখো, কথা হচ্ছে ভাইয়া চ্যাপ্টার 1টা পড়লে আমি কয়টা সিকিউ কমন পাবো? তুমি একটু খেয়াল করো, চ্যাপ্টার 1টা পড়লে তুমি কয়টা সিকিউ কমন পাবা? এখানে দেখো, চ্যাপ্টার 1-এ 24 সালে দেখো প্রত্যেকটা বোর্ডেই একটা করে কোশ্চেন আসছে, শুধুমাত্র বরিশাল বোর্ডে 2টা কোশ্চেন আসছে। দেখো, 24 এবং 25 তোমরা দুইজনই সেম সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তোমাদেরই ওই যে শুধুমাত্র ষষ্ঠ অধ্যায় নাই ডেটাবেসটা, আর প্রথম অধ্যায়ের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে বিশ্বগ্রাম, এই টপিকটা তোমাদের নাই। বাকি সব জিনিস কিন্তু তোমাদের একদম হুবহু সেম একদম আছে। এখন খেয়াল করো, তার মানে তুমি কি বুঝতেছো, প্রথম অধ্যায় থেকে তুমি একটা কোশ্চেন পাবা। এখন কোন কোন টপিক থেকে কোশ্চেন হয় সেটা খেয়াল করো। প্রথম অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি? ভার্চুয়াল রিয়েলিটি। হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটি থেকে কিভাবে কোশ্চেন আসে? দেখো, ভার্চুয়াল রিয়েলিটি বলতে আমরা কি জানি? বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো। উদ্দীপকে যখনই বলবে, হ্যাঁ, যে একটা সিমুলেটেড পরিবেশ তৈরি করছে, করে যুদ্ধ শিখাইছে, ঠিক আছে? তারপরে কি বলবে দেখো, ওই যে গাড়ি ছাড়াই গাড়ি চালানো শিখাইছে, যুদ্ধক্ষেত্র ছাড়াই সেনাবাহিনীদের কষ্ট চালানো শিখাইছে, ঠিক আছে? বিমান এ উঠা ছাড়াই পাইলটকে ট্রেনিং দিচ্ছে। এগুলো কি? ভার্চুয়াল রিয়েলিটি, হ্যাঁ, কৃত্রিম বাস্তবতা।
বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো অভিজ্ঞতা, ঠিক আছে। এইখানে দেখো তাহলে তোমাকে কি ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি সম্পর্কে বর্ণনা দাও, তার মানে এখানে তোমাকে ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা, ভার্চুয়াল রিয়েলিটির এই যে সিমুলেটেড পরিবেশ তৈরি করতে যে উপাদানগুলো লাগে সেই উপাদানগুলো তোমাকে এখানে পড়ে লিখে দিতে হবে। এরপরে খেয়াল করো, চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রযুক্তির কার্যক্রম বিশ্লেষণ করো। তার মানে খেয়াল করো, চিকিৎসা ক্ষেত্রে ডক্টরদের ট্রেনিংয়ের জন্য, ঠিক আছে, ডিরেক্ট তো আর পেট কাটতে দিয়ে দিবে না, ডিরেক্ট পেট কাটতে না দিয়ে আগে যেটা সিমুলেটেড পরিবেশে মানে একদম বাস্তবের মতো করে কাটায় ওই পরিবেশের কথা বলছে। তারপর খেয়াল করো, প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব বিশ্লেষণ করো। দেখো এটা 24 সালেও 3টা বোর্ডে আসছে, ঠিক আছে, 24 সালেও 3টা বোর্ডে আসছে। দেখো এই যে এটাও 24 সালে, দেখো এই টপিক। তার মানে দেখো এইখানে 1 2 3 4 5 6 7 9টা বোর্ডের ভিতর 7টা বোর্ডের ভিতরেই ভার্চুয়াল রিয়েলিটি আসছে। ইম্পর্টেন্সটা তোমরা বুঝে নিও। তারপরে দেখো আসো, এখানে একসাথে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, ঠিক আছে। ক্রায়োসার্জারি টপিকটা থেকে এমসিকিউ অনেক বেশি আসে, ঠিক আছে। আর দেখো আমি শুধু সিকিউ নিয়ে কথা বলতেছি, এমসিকিউ নিয়ে বলতেছি না, কারণ বুঝো এমসিকিউ আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, কোন টপিক থেকে যেখান থেকে বইয়ের যে কোনো জায়গা থেকে যেতে পারে, ঠিক আছে। এখন খেয়াল করো, এই যে দেখো গাড়ি চালানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই। হ্যাঁ, এআই দিয়ে কিভাবে গাড়ি চলবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখো দেখো এই যে দেখো চতুর্থ শিল্প বিপ্লব, না চতুর্থ শিল্প বিপ্লব বললেই ধরবা এটা হচ্ছে রোবোটিক্স। চতুর্থ শিল্প বিপ্লব বললেই তোমরা এটা বলবা কি, রোবোটিক্স। তো রোবোটিক্সের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা একদম বই সুন্দর মতো আলাদা করে লেখা আছে, সেপারেটেড। এরপরে খেয়াল করো, শিল্প কারখানায় রোবোটিক্স প্রযুক্তির ব্যবহার। দেখো উদ্দীপকে না বলবে যে কোনো ভারী কাজ করার জন্য, কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য ব্যবহার করতেছে। একটা বড় ভবনের কাজ করতে যেয়ে কয়েকজন কর্মী মারা গেছে, তো এইসব রিস্কি কাজে মানুষকে সরাইতে চাই, তাইলে এখানে কি ব্যবহার করতে হবে, ওইসব জায়গায় হচ্ছে রোবোটিক্স ইউজ করতে হবে, ঠিক আছে। এরপর দেখো ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো। দেখো যখনই না উদ্দীপকে এমন কোনো কথা বলবে যে শীতল তাপমাত্রায়, কি বলবে, শীতল তাপমাত্রায়, ঠিক আছে, নাইট্রোজেন ব্যবহার করে ঠান্ডা করে শৈল চিকিৎসা পদ্ধতি, ঠিক আছে, বিনা রক্তপাতের চিকিৎসা পদ্ধতি, এরকম উদ্দীপকে কোনো কথা বললেই তুমি কি বুঝবা ভাইয়া, ক্রায়োসার্জারি। দেখো ক্রায়োসার্জারিতে, ক্রায়োসার্জারি করতে এর ভিতরে কিছু কিছু টপিক আছে, যেমন ক্রায়োপ্রব, তারপর হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট, ঠিক আছে, মানে কি কি রাসায়নিক দ্রব্য লাগে, কিভাবে এটা করে শল্য চিকিৎসা, কোন টেম্পারেচার থেকে কোন টেম্পারেচার পর্যন্ত ক্রায়োসার্জারি করে, এইগুলো ভালো মতো পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। তুমি এই চিকিৎসা পদ্ধতিটা বর্ণনা দিতে পারবা। আর চিকিৎসা ক্ষেত্রে ক্রায়োসার্জারির যৌক্তিকতা বিশ্লেষণ করো। তুমি দেখো 24 সালে দেখো এই যে দেখো কয়টা বোর্ডে, বুঝতে পারতেছো? হ্যাঁ, তার মানে কি এগুলো মিক্স করে কোশ্চেন আসে। এখন দেখো এরপরে খেয়াল করো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট কি, ফিঙ্গারপ্রিন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, কিভাবে কাজ করে, আরটা হচ্ছে এই যে রেটিনা স্ক্যান কিভাবে কাজ করে। দেখো উদ্দীপকে বলবে একটা ল্যাবের ভিতরে গবেষণা হয়, ঠিক আছে, বললো ল্যাবে কিছু একটা গবেষণা করতেছে, ওটা একটা আলাদা টপিক, কিন্তু বলবে ল্যাবের প্রবেশ করতে গেলে তার কি হয়, চোখের রেটিনা স্ক্যান করতে হয়। অথবা বলবে একটা বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার জন্য ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করলো, অ্যান্ড বিদ্যালয়ে তো রেটিনা স্ক্যান করবে না, ওইখানে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করবে, ঠিক আছে। আর ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে বহুল ব্যবহৃত। তোমাকে উদ্দীপকে বলবে যে ধরো বলবে যে একটা বহুল ব্যবহৃত বায়োমেট্রিক ব্যবহার করা হয়েছে। দেখো বহুল ব্যবহৃত বায়োমেট্রিক যখনই ব্যবহার করার কথা বলবে তুমি নির্দ্বিধায় বুঝবা ওটা হচ্ছে কি, ফিঙ্গারপ্রিন্টের কথা বলা হয়েছে, ঠিক আছে। রেটিনা স্ক্যান একটু ব্যয়বহুল, ঠিক আছে, ওইটা সবাই ইউজ করতে পারে না, ওইটা ইউজ করা হয় একদম সামরিক ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আসো এই যে দৈনন্দিন কাজে রোবোটিক্সের ব্যবহার, ঠিক আছে। এই যে দেখো ফিঙ্গারপ্রিন্টের টপিকটা খেয়াল করো অনেক বেশিবার আসছে। এরপরে খেয়াল করো বায়ো ইনফরমেটিক্স, সিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, কিন্তু মাই ফেভারিট ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে। সাকিবের খুব ইচ্ছা ছিল এই জায়গায় পড়বে, ছোটোবেলায় যখন বুঝতো না তখন বলতো ভাই আমি বড় হইয়া ভিকারুন্নেসাতে পড়বো। আমি বলতাম ওকে, আগে বড় হ, তারপরে লজ্জা পাবি। এখন খেয়াল করো তো, যেহেতু দিছে তো ইম্পর্টেন্ট আস একটু, হ্যাঁ, কিন্তু লেস ইম্পর্টেন্স। এবার খেয়াল করো এরপরে কি বলছে, দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এখান থেকে বেশ ভালো কোশ্চেন আসে। এবং দেখো এইবার টেস্টে যেহেতু জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা 24 সালে খুব একটা বেশি আসে নাই, তো খেয়াল করো ভালো ভালো স্কুল কলেজগুলো এটাতে গুরুত্ব দিছে। এবার খেয়াল করো দেখো কই গেল, এই যে দেখো রংপুর ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, আবার ভিকারুন্নেসা, তারপর হলি ক্রস, ঠিক আছে, সব জায়গাগুলোতে ভালো গুরুত্ব দিছে। তাহলে আমরা একটু গুরুত্ব দিলে অসুবিধা আছে? 10 মিনিট লাগবে সর্বোচ্চ এই টপিকটা পড়তে, একটু পড়ে ফেললো, ঠিক আছে। সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা, ঠিক আছে। এবার দেখো ন্যানো টেকনোলজি। দেখো উদ্দীপকে যখনই বলবে চিপস তৈরির প্রযুক্তি, খাদ্য সংরক্ষণ প্রযুক্তি, তারপরে বলবে কি ক্ষুদ্র জিনিস যেমন মেমোরি কার্ড তৈরি, হ্যাঁ, যে অনেক বিরাট জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে তৈরি, তখনই তোমরা কি বুঝবা ভাইয়া এটা
ন্যানো টেকনোলজি হয়ে যাবে, তাই তো? ওকে, এরপরে খেয়াল করো, আসো, এটা মেবি ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট টপিক ছিল। এবার আসো সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারটা খেয়াল করো, মোটামুটি সেকেন্ড চ্যাপ্টারটা তুমি পড়লে 2টা কোশ্চেন কমন পাবা। এবং তোমরা কেউ যদি এমন ব্যক্তি তুমি হও যে তোমার হচ্ছে ম্যাথে অ্যালার্জি আছে, তোমার ভাইয়া প্রোগ্রামিংয়ে অ্যালার্জি আছে, সারা বছর এসএসসিতে মতো এক রাতে পড়ে তুমি ভালো করতে চাও আইসিটিতে, তাইলে এই ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টারের বিকল্প তোমার কাছে কিছু নাই। দেখো 3টা সিকিউ কমন পেয়ে যাচ্ছ, 3টা সিকিউতে তুমি যদি 27-28 তুলতে পারো অনেক, কিন্তু দেখো 27-28 তুলতে পারো, ওদিকে এমসিকিউ যদি 20টা করো কত 47, প্র্যাকটিক্যালে স্যার যদি তোমাকে 22-23 দেয় তাহলে কিন্তু 70 হয়ে গেল, মানে তুমি 170 পাচ্ছ, মানে তুমি কনফার্ম করে ফেলছো যে সারা জীবনে কোনোদিন বই টাচ করো নি। আমি তার উদ্দেশ্যে বলতেছি, আর যারা পড়ছো তারা তো ইউ নো বেটার দ্যান মি যে আইসিটি তোমাদেরকে আসলে কত সহজ। আর যারা আমাদের সাথে এই লম্বা সময়টাতে ছিল ইবিআই কোর্সটাতে, ইবিআই এফআরসি কোর্সটাতে, আমি তাদেরকে চেষ্টা করেছি সর্বোচ্চটা গোছাই দেওয়ার। এখন খেয়াল করো, তো দেখো তার মানে কনফার্ম থাকো তোমরাও সবাই 2টা করে কোশ্চেন পাবা এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারে হাতে গোনা 2-3টা টপিক আছে, যে 2-3টা টপিক পড়লে তুমি কনফার্ম সিকিউ কমন পেয়ে যাবা, ঠিক আছে? তো দেখো সেই টপিকগুলো কি। ওকে, এখন খেয়াল করো কি বলতেছে, দেখো সর্বপ্রথম ডেটা ট্রান্সমিশন মেথড ও মোড, ঠিক আছে? মেথড ও মোড থেকে আসলে সিকিউতে কোশ্চেন কম্পারেটিভলি কম আসে, কিন্তু আমি বলবো না ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আসে, দেখো যেমন হচ্ছে সিমপ্লেক্স মোড। দেখো আমি তোমাদেরকে আগে কথা বলি, আগে হচ্ছে মেথড মোড, আগে মোডটা নিয়ে কথা বলি। দেখো আমরা জানি কি মোড হচ্ছে 2টা জিনিসের উপরে ভিত্তি করে ভাগ করা হয়। একটা হচ্ছে রিসিভারের সংখ্যার উপরে, হ্যাঁ, কি ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। আরটা হচ্ছে কি এই যে ডেটা প্রবাহের দিকের উপরে ভিত্তি করে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তাই তো? তো এই 6টা উদাহরণ একটু পড়তে হবে, এই 6টার সংজ্ঞা পড়বা, এগুলো তো খুব ইজি, খুব ইজি। আর এই 6টার না উদাহরণটা ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? যেরকম এই সব থেকে মানে কিভাবে বুঝাবে, উদ্দীপকে বলবে যে একটা পুলিশ একটা ডিভাইস ব্যবহার করে থেমে থেমে কথা বলতেছিল, তুমি বুঝতে পারতেছো ওয়াকি টকি কথা বলতেছিল, তোমাকে বলবে ওয়াকি টকি ডেটা ট্রান্সমিশন মোড কোনটি, বলো। এখন ওয়াকি টকি তো 2টা মোড ইউজ করে, ওয়াকি টকি মাল্টিকাস্টও ইউজ করে, ওয়াকি টকি হচ্ছে আবার তোমার হচ্ছে হাফ ডুপ্লেক্সও ইউজ করে, হ্যাঁ? তো তোমাকে যদি কোনো কিছু হিন্টস না দেয় তাহলে তোমাকে 2টাই ব্যাখ্যা করতে হবে, কিন্তু তোমাকে যদি এইভাবে হিন্টস দেয় থেমে থেমে কথা বলছিল, তার মানে কি একবার সে শুনতেছিল আরেকবার বলতেছিল, তার মানে একসাথে শোনা এবং বলাতে সে নাই, তাহলে বুঝে নিতে হবে যে এটা হাফ ডুপ্লেক্সের কথা বলছে, ঠিক আছে? সেমভাবে উদ্দীপকে তোমাকে বলবে রেডিও টেলিভিশনের কথা। এখন রেডিও টেলিভিশন কিন্তু 2টা মোড হয়, একটা হচ্ছে সিমপ্লেক্স, কারণ ওরা ডেটা শুধু একমুখী দেয়, আর একটা হচ্ছে ব্রডকাস্ট, ওরা সবাইকে ডেটা দেয়। এখন তুমি ব্রডকাস্ট কখন বুঝবা, সিমপ্লেক্স কখন বুঝবা? তোমাকে যদি উদ্দীপকে বলে যে ভাইয়া যে সিমপ্লেক্স দ্বারা যদি বলে যে রেডিও টেলিভিশন একটা টক শো শুনতেছে বা দেখতেছে কিন্তু উত্তর করতে পারতেছে না, তাহলে তুমি বুঝতেছে একমুখী, সিমপ্লেক্সের কথা বলছে। যদি এমন বলে বাসার সবাই একসাথে বসে খেলা দেখতেছে, সবাই একসাথে বসে টিভিতে একটা বিনোদনমূলক অনুষ্ঠান দেখতেছে, সবাই একত্রে, কেউ বাদ যায় না, এমন কথা বলা মানে কি ব্রডকাস্ট। কিন্তু যদি এগুলো কোনো কিছু উল্লেখ না করে যদি বলে রেডিও বা টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড এক্সপ্লেইন করো, তখন তোমাকে কি করতে হবে, সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট 2টাই এক্সপ্লেইন করে দিতে হবে। সেমভাবে একটা হচ্ছে মোবাইল ফোনের, হ্যাঁ, যদি বলে মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো, মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোডটা কিন্তু ফুল ডুপ্লেক্স, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল মুড সম্পর্কে কথা। এখন দেখো মেথড, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস আর একটা হচ্ছে সিনক্রোনাস। আমি জানি উদ্দীপকে যদি তোমাদেরকে বলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা আদান প্রদান হয় তাহলে তোমরা বুঝবে অ্যাসিনক্রোনাস, আর আরটা হচ্ছে কি সেটা হচ্ছে যদি বলে ব্লক বাই ব্লক বা প্যাকেট বাই প্যাকেট তখন সেটা হবে সিনক্রোনাস। তোমরা অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের পার্থক্যটা পড়ো, আর এবং সিনক্রোনাসটা বেশি। আর আমি হচ্ছে যে ওয়ান শট ভিডিওটা দিছি ওইখানে চ্যাপ্টার 2 এর এখানে এই টপিকটাতে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের দক্ষতা নির্ণয়টা শিখাইছি। এটা আসতে পারে পরীক্ষায়, এটা একটু দেখো। এবং হচ্ছে কি বলে, এবং হচ্ছে সিকিউ এমসিকিউ এর এমসিকিউতে আসতে পারে এটা, ঠিক আছে? ট্রিক্সগুলো আমি বলে দিছি। এবার দেখো আসো নেক্সট তার মাধ্যম। হ্যাঁ, এই যে বললাম না হাতে গোনা 2-3টা টপিক আছে, তার ভিতরে এইটা একটা, এবং এইটার ভিতরে এই যে ফাইবার অপটিক কেবল, ঠিক আছে? এইটার ভিতরে কি এই ফাইবার অপটিক কেবল, ঠিক আছে? ধরে রাখো যে এটা আসছে, ঠিক আছে? এই অপটিক্যাল ফাইবার কেবল তুমি পাবাই পরীক্ষায়, ঠিক আছে? বিশেষ করো তোমরা যে 9টা বোর্ড পরীক্ষা দিবা তাতে 3 থেকে 4টা বোর্ড এটা কমন পাবাই। তুমি দেখো 24 সালে 1, 2, 3টা বোর্ড, 23 সালে 3টা বোর্ড, তার আগেও
অ্যাটলিস্ট 3-4টা বোর্ড এটা কমন পাবাই তোমরা, কারণ কার কপালে আছে সে তো হামে নেই পাতা। ঠিক আছে, এখন কি বলতেছে খেয়াল করো, এই যে ফাইবার অপটিক কেবলটা, ঠিক আছে, এছাড়াও বাকি ইয়াগুলো বলে থাকো। ফাইবার অপটিক কেবলের কি পড়বা, ফাইবার অপটিক কেবলের এই যে 3টা কেবল আছে সবগুলো কেবলেরই গঠনটা পড়বা, ঠিক আছে, এদের ব্যান্ডউইথ পড়বা, এদের ফ্রিকোয়েন্সি পড়বা, এদের সুবিধা পড়বা, অসুবিধা পড়বা, বৈশিষ্ট্য পড়বা, শেষ। ঠিক আছে, এবার দেখো তারবিহীন মাধ্যম, ঠিক আছে, তারবিহীন মাধ্যমে আসলে ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেমে আসলে তোমাকে দেখো এখানে কি এই যে প্যান, ঠিক আছে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, দেখো ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ক 6 প্রকার, এটা ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটা কোশ্চেন পাবা দেখো কোনো না কোনো বোর্ডে, সেটা হচ্ছে কি ওই যে নেটওয়ার্ক কত কী কী জানি আমরা, জানি কি প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান, প্লিজ এইগুলোর ডিটেলস পড়লো, আর কিছু বলবো না, বাকিটা আমি আমার ক্লাসে বলছি, ক্লাসে আমি ফুল ডিটেলস হাতে ধরে ধরে পড়াই দিছি। যদি কেউ জীবনে না পড়ে থাকো ভাইয়া প্লিজ একটু ওই ক্লাসটা দেখে এসো। এরপরে দেখো কি বলতেছে, নেটওয়ার্ক স্থাপনে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহারের যৌক্তিকতা, ঠিক আছে, ওয়্যারলেস কমিউনিকেশন এটা পড়লো। এবার দেখো ব্লুটুথ সম্পর্কে বর্ণনা করো। দেখো ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এগুলো কিন্তু ওয়্যারলেস নেটওয়ার্ক না, এগুলো হচ্ছে কি ওয়্যারলেস প্রযুক্তি, তোমরা বুঝছো, যেখানে আমাদেরকে বলবে কোন নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এগুলো আমি আমার ওই বেসিক ক্লাসে খুবই ডিটেলসে আলাপ করছি, তারপরে শর্টলি বলে দিচ্ছি। দেখো যদি বলে ওয়্যারলেস কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, প্রযুক্তি বললে বুঝবা ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স 3টা থেকে যে কোনো একটা। আর যদি বলে নেটওয়ার্ক তাহলে তোমরা ওই যে নেটওয়ার্কগুলোতে চলে যাও, ঠিক আছে, এই দুইটা মিক্স করো না। নেটওয়ার্ক যদি তোমাদের কাছে উত্তর চাই তোমরা যেন কেউ যায় ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স অ্যান্সার করে এসো না। আর ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড, ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত 802.15, ওয়াইফাইয়ের কত 802.11, ওয়াইম্যাক্সের কি 802.16, ঠিক আছে, এই জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওকে। আর রেডিও ওয়েভ আর মাইক্রোওয়েভের পার্থক্য এবং কোনটি উত্তম, হ্যাঁ এই দুইটা মাস্ট। ওয়াইফাই, ওয়াইম্যাক্স পার্থক্য মাস্ট, ঠিক আছে, এই দুইটা অতটা বেশি গুরুত্ব দিচ্ছি না কম্পারেটিভলি, ঠিক আছে, কিন্তু ওয়াইম্যাক্সের যৌক্তিকতা বিশ্লেষণ করাটা জরুরি। এবার দেখো মোবাইল প্রজন্ম, এইখান থেকে সব থেকে বেশি আসে হচ্ছে কম্প্যারিজন। আর উদ্দীপকে কি করবে, তোমাকে প্রজন্মগুলোর একটা একটা বৈশিষ্ট্য দিয়ে দিবে, যে ভিডিও কলে কথা বলা শুরু হয়েছিল, বলবে এখানে সর্বপ্রথম এমএমএস ছবি পাঠানো শুরু হয়েছিল, ঠিক আছে, দিয়ে বলবে দুইটার ভিতরে পার্থক্য এখানে লেখা আছে, ঠিক আছে। দেখো চতুর্থ প্রজন্মের ভিতরে কোনটা ভালো, তৃতীয় আর পঞ্চমের ভিতরে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 3 আর 5-এর ভিতরে, ঠিক আছে, রাখছি না। এই যে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য লেখো, আর হচ্ছে এই যে কই গেল চতুর্থ পঞ্চম বইয়ের মধ্যে তুলনামূলক আলোচনা, এই যে তৃতীয় পঞ্চম প্রজন্মের ভিতরে তুলনামূলক আলোচনা, ঠিক আছে, এগুলো আসে। এরপরে আসো পরের টপিকে, কম্পিউটার নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য, এই যে ম্যান লন ওয়ান, ঠিক আছে, আবার এইগুলোর ভিতরে কোনটি বেশি উত্তম, এগুলো আসে। নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইস, এই ডিভাইসের ভিতরে এই দুইটা, এটা তো আছে গেটওয়ে, ঠিক আছে, কিন্তু এই যে মাস্ট, দেখো একটা মাস্ট টপিক, হ্যাঁ এই যে নেটওয়ার্ক টপোলজি একটা মাস্ট টপিক আসছে, তুমি ধরে নাও আসছে তোমার পরীক্ষা, ঠিক আছে, কারণ গতবার একটু কম গুরুত্ব দিছে, এবার ধুমায় দিবে। খেয়াল করো নেটওয়ার্ক গঠনে স্টার টপোলজি বর্ণনা করো, ঠিক আছে, এখানে যে 6টা টপোলজি আছে আমি ডিটেলসে বলবো না, 6টা টপোলজি আছে, 6টা টপোলজির গঠন, কাঠামো, সুবিধা, অসুবিধা, বৈশিষ্ট্য, কোনটার দিক থেকে কে ভালো। যেমন উদ্দীপকে যদি বলে কম খরচে ল্যাবে বাস টপোলজি, যদি বলে একই ভবনের ভিতরে হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো যদি বলে যে একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে পুরো সব নষ্ট হয়ে যায়, তাহলে কি রিং টপোলজি। যদি বলে যে কেন্দ্রীয় ডিভাইস, তাহলে কি বুঝে দেবে স্টার টপোলজি। যদি বলে যে অনেক বড় প্রতিষ্ঠান বা বিভিন্ন স্তরে বিভক্ত আছে, তাহলে কি বুঝে নিতে হবে ট্রি টপোলজি। যদি বলে যে প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকের সাথে কানেক্টেড সংযুক্ত, কি বুঝে নিতে হবে মেশ টপোলজি। যদি বলে একাধিক কাঠামো একসাথে মিশ্রিত, কি বুঝে নিতে হবে হাইব্রিড টপোলজি, হ্যাঁ, এবং কে কোনটাতে বেটার, হ্যাঁ তোমাদেরকে একটা মানে উপরে একটা ইয়ে বলে দিবে, কি যেমন বলে একটা ক্লজ বলে দিবে যে ভাইয়া কিসের উপরে ভিত্তি করে খরচের দিক দিয়ে কে ভালো, দ্রুত স্পিডের দিক দিয়ে কে ভালো, সবাই তো সব দিক দিয়ে ভালো না, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, টপোলজি এটা মাস্ট টপিক আসবে, ঠিক আছে। এই যে দেখো টপোলজির অভাব নেই, ঠিক আছে। এবার দেখো সবার লাস্টে ক্লাউড কম্পিউটিং, সিকিউতে সম্ভাবনা খুবই কম, কিন্তু এখান থেকে এমসিকিউ পাবা। এবার আসো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখান থেকে 2টা কোশ্চেন পাবা তুমি, হ্যাঁ দেখো 2টা কোশ্চেন কি, এই যে সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি থেকে একটা কোশ্চেন পাবা তুমি, আর ডিজিটাল ডিভাইস থেকে তুমি একটা কোশ্চেন পাবা, ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে 2টা কোশ্চেন। আবার কোনো কোনো জায়গায় অ্যালার্জিও হয়,
ঠিক আছে, অনেকে এটা তো টিচাররা বুঝে, তোমরাও বুঝো যে টিচাররা বুঝে যে তোমরা কেউ একটা পড়ো একটা পড়ো না। টিচাররা কী করে, মিক্স করে কোশ্চেন করে রেখে দেয়, গ নাম্বারের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, ঘ নাম্বারের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। পাগলা খাবি কি, ঝাঁঝেই মরে যাবি। হ্যাঁ, এমন একটা সিচুয়েশন করে দিবে। আমার ক্লাসগুলো একটু দেখিস যদি কারোর প্রিপারেশনে কোনো ঘাটতি থাকে, প্লিজ। ঠিক আছে, তাহলে দেখো তৃতীয় অধ্যায়, তাহলে দেখো প্রথম 3টা অধ্যায় যদি তুমি পড়ো, তুমি 2, 2, 1 5টা কোশ্চেন অ্যান্সার করতে পারতেছো। প্রোগ্রামিং বাদই দিলাম, কথার কথা তোমার প্রোগ্রামিং অ্যালার্জি। এবার দেখো এইখানে দেখো সংখ্যা পদ্ধতির রূপান্তর। হ্যাঁ, রূপান্তরের ভিতরে আলাদা করে কোনোটাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, সব রূপান্তরই সেম, 12টা রূপান্তরই তোমাকে জানতে হবে। কারণ ঘ নাম্বারে, হ্যাঁ এই কোশ্চেনের ঘ নাম্বারে থাকে হচ্ছে টুস কমপ্লিমেন্ট। দেখো এই যে এটা তো তোমরা পড়বাই। হ্যাঁ, ঘ নাম্বারে থাকে হচ্ছে কি 2 এর পরিপূরক। এই যে 2 এর পরিপূরক থাকে ঘ নাম্বারে। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখন 2 এর পরিপূরকে দেখা গেলো উদ্দীপকে 2টা নাম্বার থাকে, যে কোনো এবড়ো থাবড়ো নাম্বার থাকলো। এই এবড়ো থেবড়ো নাম্বার থেকে আমাদেরকে বললো, এবড়ো থেবড়ো নাম্বার থেকে আমাদেরকে কি বললো যে এটার পার্থক্য বের করো। তো যেখানে থাকুক না কেন ওরা ডেসিমেলে আনতে হয়, ওরা বাইনারিতে নিতে হয়, সব ইম্পর্টেন্ট, রূপান্তর সব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস খেয়াল করো, ধরো তোমাকে এরকম একটা নাম্বার দিয়ে দিল 6, 5, তোমাকে একটা নাম্বার দিয়ে দিল 6, 5 বেস দিল 7, বললো যে এইটার সমতুল্য 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বের করো। আকাশ থেকে পড়ো না যারা প্রথম এরকম ম্যাথ দেখতেছো, ঠিক আছে, একটু আমার ক্লাসটা দেখে আইসো, লাগলো রূপান্তরের পার্টটুকু শুধু দেখো। ঠিক আছে, তাইলে এইরকম উদ্ভট কোশ্চেন যদি কোশ্চেন কঠিন করে, একটু ঘোরায় ঘাড়ায় দেয়, অ্যারেস্ট হয়ে যায় না, অ্যান্সার করো। ঠিক আছে, এখন দেখো রূপান্তরগুলো তো তুমি পড়লা, সংখ্যা পদ্ধতি রূপান্তর, বাইনারি যোগ বিয়োগ আর টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, এর ভিতরে টুস কমপ্লিমেন্ট তো মাস্ট, মানে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে একটা কোশ্চেন তো থাকবেই, আর একটা কোশ্চেন থাকা মানে ঘ নাম্বারে হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরকটা ডিরেক্টলি তোমাদেরকে বলে দিতে পারে 2 এর পরিপূরকের সাহায্যে পার্থক্য নির্ণয় করো, অথবা বলে দিতে পারে কি যোগের সাহায্যে পার্থক্য নির্ণয় করো। উদ্দীপকে যদি বলে যোগের সাহায্যে পার্থক্য নির্ণয় করো, তাহলে সেটা কি টুস কমপ্লিমেন্ট। অনেক আলোচনা করছি আমার ক্লাসে, অনেকগুলা প্রবলেমও সলভ করে দিছি, দেখিস ওর থেকে একটা কমন আসবে ক্লাস। এরপরে খেয়াল করো 2 এর পরিপূরক পদ্ধতিতে বাইনারি যোগ করে বিশ্লেষণ করো। ঠিক আছে, এরকম ধরনের কোশ্চেন। এখন তোমরা আমার অনেকে জিজ্ঞাসা করতে পারো, ভাইয়া ক্লাসগুলো এরকম রেকর্ডেড কেন দিচ্ছেন, লাইভে আসতেন, সবাই তো লাইভে আসতেছে, লাইভে দেখেন না 50,000, 60,000, 60,000, 1 লাখ 1.5 লাখ মানুষ আসতেছে। আমার কাছে মনে হয়েছে লাইভ ক্লাসটা সময় নষ্ট। লাইভ ক্লাসে ধর আমি চ্যাপ্টার 5 দিয়ে শুরু করলাম, হ্যাঁ তুমি চ্যাপ্টার 5-এর আগে কোনোদিন পড়ো নাই, আজকে শিখে তুমি পরীক্ষা তুমি অ্যান্সার করতে পারবা? পারবা না। রেকর্ডেড দিয়ে রাখছি, তোমার যে চ্যাপ্টারের আগে প্রিপারেশন নিয়েছো ওই চ্যাপ্টারটাতে আরও জোরালো প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষা দাও, নতুন কিছু শেখার দরকার নেই। এই জন্যই আমি রেকর্ডেড দিছি। ঠিক আছে, ওইখানে এমনও আছে ভিডিওর ভিতরে কিছু কিছু ক্লিপ অ্যাড করা, যেখানে আমার পেইড কোর্সের ভিডিও দিয়ে রাখছি আমি, হ্যাঁ দেখার জন্য। ওকে, এরপরে দেখো 2 এর ওটা গেল নাম্বার সিস্টেম। এবার ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসে সবার ফার্স্টে আসে কি গেট। গেটের ভিতরে মৌলিক গেটগুলো ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সার্বজনীন গেটটা, সব থেকে ইম্পর্টেন্ট সার্বজনীন গেট এবং বিশেষ গেট। বিশেষ গেটগুলো তো ডিরেক্ট ব্যাখ্যা করতে বলে, এক্সর গেট ব্যাখ্যা করো, এক্সনর গেট ব্যাখ্যা করো, আর এই যে সার্বজনীন গেটগুলো দিয়ে অন্য গেট বাস্তবায়ন করতে পারে। যে কোনো একটা সমীকরণ দিয়ে বলতে পারে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, নর গেট দিয়ে বাস্তবায়ন করো, খুবই ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, আর এই যে দেখো তোমাদের টোটাল 7টা গেট আছে, মৌলিক গেট 3টা আর হচ্ছে যৌগিক গেট 4টা, ন্যান্ড, নর, এক্সর, এক্সনর। এই 7টা গেটের ট্রুথ টেবিল, এই 7টা গেটের ট্রুথ টেবিল বা এই যে 7টা গেট, এদের যত বৈশিষ্ট্য তোমাদের পুরাটা জানা থাকা লাগবে ভাইয়া। বৈশিষ্ট্য পুরাটা জানা থাকা লাগবে। কেন জানা থাকা লাগবে বলো? কারণ এদের সবার বৈশিষ্ট্য যদি তোমার জানা না থাকে, তাহলে তুমি কি করতে পারবে না, অ্যান্সার করতে পারবা না। উদ্দীপক দেখে তো তোমাকে বুঝতে হবে তুমি পারো, সবই পারো। সবার আগে তো তোমাকে ওই যে আমরা প্রোগ্রামিংয়ের ধাপের ভিতরে প্রথম কথাটা কি, সমস্যা নির্দিষ্টকরণ। সবার আগে তো উদ্দীপক দেখে তোমাকে বুঝতে হবে যে ভাইয়া উদ্দীপকে কোনটার কথা বলছে, কোন প্রবলেমটার কথা বলছে। আর তুমি যদি উদ্দীপকের প্রবলেমটাই না বুঝো, তাহলে তো তুমি অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে, তুমি একটা সম্পর্কে বইরা 2-3 পেজ লিখে আসলা, কিন্তু উদ্দীপকে সেটার কথা বলেই নেই। সবার আগে উদ্দীপকটাকে ঠান্ডা মাথায় মার্ক করবা। ওকে, ঠিক আছে। এই যে দেখো নর গেট দ্বারা এক্সর, দেখো সবচেয়ে সবার ফার্স্টে কি রাখছি, ন্যান্ড অথবা নর গেট দ্বারা এক্সর, এক্সনর গেটের বাস্তবায়ন। খেয়াল করো, দেখো কত জায়গায় আসছে, কত জায়গায় আসছে, খেয়াল করো। এই যে দেখো নর গেট দ্বারা এক্সর গেট বাস্তবায়ন, নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে এক্সনর বাস্তবায়ন, নর গেট দিয়ে ন্যান্ড বাস্তবায়ন।
সরলীকৃত সমীকরণকে ন্যান্ড ও নর গেট দিয়ে বাস্তবায়ন, এটা অনেক ইম্পর্টেন্ট। মানে তোমাকে উদ্দীপকে একটা ট্রুথ টেবিল দিবে, দিয়ে বলবে গতে যে ট্রুথ টেবিল থেকে একটা সমীকরণ নির্ণয় করো, তারপরে বলবে ওই যে সমীকরণ নির্ণয় করছো তার সরলীকৃত মানকে ন্যান্ড অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করো। সব শিখাইছি, সব দেখাইছি এগুলো, হ্যাঁ একটু দেখিস। ওকে, এবার দেখো এনকোডার ডিকোডার, ঠিক আছে। সিকিউতে অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আসে, একেবারে আসে না বললে ভুল হবে, আসে। যেমন দেখো 24 সালে দেখতে গেলে ময়মনসিংহ বোর্ডে আসছিল, ঠিক আছে। ময়মনসিংহ বোর্ডে 24 সালে 2টা কোশ্চেন আসছিল এনকোডার ডিকোডার, কিন্তু এরার টপিকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরার টপিকটা ইম্পর্টেন্ট, অনেক দিন ধরে আসে না, অনেক দিন ধরে আসে না, সেই লাস্ট আসছিল 19-এ, 23-24-এ আসে নাই, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, চলে আসতে পারে, ঠিক আছে। অ্যাডারের কি পড়বা? হাফ অ্যাডার। অ্যাডার 2 প্রকার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডারের সংজ্ঞা, ট্রুথ টেবিল, ইকুয়েশন, হ্যাঁ, তারপরে ওই ইকুয়েশনের ডায়াগ্রাম আঁকা, লজিক ডায়াগ্রাম আঁকা। ফুল অ্যাডারের সেম সংজ্ঞা, ট্রুথ টেবিল, ইকুয়েশন, ইকুয়েশনের সরলীকরণ, লজিক চিত্র অঙ্কন। আর কি? আর হচ্ছে এই যে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, ঠিক আছে। দেখো এই যে হাফ অ্যাডারকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, হাফ অ্যাডারকে নর গেট দিয়ে বাস্তবায়ন করো, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা ধরো অনেক আসছে, ঠিক আছে, অনেক আসছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, ঠিক আছে, অনেক আসছে। আর সবচেয়ে মজার পার্ট কি আসে জানো? ধরো উদ্দীপকে কি করছে, উদ্দীপকে কোনো জায়গায় একটা কি করছে, একটা এক্সর গেট দিয়ে রাখছে। দেখো এটা কি একটা এক্সর গেট, আর এটা হচ্ছে কি একটা অ্যান্ড গেট দিয়ে বলবে এই দুইটা গেটের সমন্বয়ে, কি বলবে, এই দুইটা গেটের সমন্বয়ে একটা সমবায় সার্কিট তৈরি করা যায়, সেটি ব্যাখ্যা করো। এখন তুমি তো কোনো মতে মিলাইতে পারতেছো না, ভাই এইখান থেকে অ্যাডারে কিভাবে আসে? খেয়াল করো, এইটা এক্সর গেট, হ্যাঁ, এই এক্সর গেটের ইনপুট যদি এ বি হয়, আউটপুট কি আসে? এ এক্সর বি। আর অ্যান্ড গেটের ইনপুট যদি এ বি হয়, আউটপুট কি আসে? এ অ্যান্ড বি। এখন খেয়াল করো, এইটা হচ্ছে হাফ অ্যাডারের সামের সমীকরণ, এটা হচ্ছে হাফ অ্যাডারের ক্যারির সমীকরণ, এইভাবে এরা কানেক্টেড। খুবই সহজ একটা অ্যান্সার, 2 থেকে 3 মিনিট লাগবে তোমার এটা অ্যান্সার করতে, দেখো, বা সর্বোচ্চ গেলেও 5 মিনিট লাগবে, তুমি ফুল মার্ক পাবা এটা, ঠিক আছে। তো এই ট্রিক্সগুলো ধরতে হইলে বারবার বলতেছি ওয়ান শটের প্লে লিস্টটা দেখতে হবে, ঠিক আছে। তো দেখো চ্যাপ্টার 3 এখানে গেল। চ্যাপ্টার 4 খুবই ছোট একটা অধ্যায়, এবং এই অল্প সময়ে প্রিপারেশন নিয়ে একদম মনে করো যে একটা বোম ফাটানো যাবে, ঠিক আছে। এই অল্প সময়ে প্রিপারেশন নিয়ে কি করা যাবে? একটা বোম ফাটায় দেওয়া যাবে, ঠিক আছে। 10-এ এই চ্যাপ্টারের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করলে 10-এ 10 পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, 1 মার্কও কাটতে পারে না। চ্যাপ্টার 3, 4, 5 1 মার্কও টিচার কাটতে পারে না যদি তুমি সঠিকভাবে অ্যান্সার করো, 10-এ 10ই দিতে হবে তোমাকে, ঠিক আছে। খেয়াল করো, দেখো এই যে সব বোর্ডে একটা কোশ্চেন, চতুর্থ অধ্যায় থেকে একটা কোশ্চেনই পাবা তোমরা। বা ওই যে কি হয়, ধরো কথার কথা যে সেকেন্ড চ্যাপ্টার, এই যে দেখো এখানে আবার দুইটা কোশ্চেন ছিল। ধরো কথার কথা হচ্ছে সেকেন্ড আর ফোর্থ যে চ্যাপ্টারটা, হ্যাঁ, সেকেন্ড চ্যাপ্টার আর ফোর্থ চ্যাপ্টার, এই দুইটার ভিতরে দেখা গেলো অল্টার হয়ে গেল, এবার করতেই পারে। সেকেন্ড চ্যাপ্টারে একটা দিয়ে চতুর্থ অধ্যায়ে 2টা দিয়ে দিল, যদিও দেয় না কারণ সেকেন্ড চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, ধরো দিয়ে দিল, তাহলে বুঝতে পারতেছো এই চ্যাপ্টারটা অনেক ছোট প্রিপারেশন নিলে হয়ে যায়। এই ছোট প্রিপারেশনে দেখবো একটা বুম ফাটাই দিছো। এবং আমি কথা দিচ্ছি এবং আমি গ্যারান্টি দিচ্ছি, আমার ক্লাসটা করলে এর বাইরের থেকে কিছু পাবা না, লাগবেই না, সব পড়াই দিচ্ছি, ঠিক আছে। দেখো এই চ্যাপ্টারের থেকে কি পড়বা, দেখো এই চ্যাপ্টার থেকে যেরকম গত বছর ঢাকা বছরে হেভি একটা মনে করো যে ডিচ মারছে। ঢাকা বোর্ডে কী করছে, পোলাপান্ডে তো আমি ধুমায়া পড়াই গেছি, এত কঠিন কোড প্রোগ্রাম ওদেরকে কোড করাইছি, এত বড় HTML কোড লেখাইছি যে ওদের আর কি, ওরা মনে যা আসবে একদম কাঁপায় দিবে। কিন্তু কী হয়েছে জানো, পরীক্ষার হলে যায় দেখে থিওরি আসছে। হ্যাঁ, তো দেখো থিওরি পার্টে কী আসতে পারে, থিওরি পার্টে আসতে পারছে 2টা জিনিস, ওয়েবসাইট ডিজাইন কাঠামো। সেটা হচ্ছে দেখো ওয়েবসাইট ডিজাইন ও ওয়েবসাইট কাঠামোর বিভিন্ন কাঠামো ব্যাখ্যা করো। ওয়েবসাইটের কাঠামো 4টা, লিনিয়ার, ট্রি, নেটওয়ার্ক, আরটা হচ্ছে হাইব্রিড। হ্যাঁ, একটু পড়লো। এরপরে দেখো এই যে এই কাঠামোগুলোর ব্যাখ্যা,
এইগুলো একটু পড়ো, 4টা কাঠামো পড়লে হবে। আর এই যে স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? অবশ্যই ডাইনামিক বেশি সুবিধাজনক। স্ট্যাটিক কোনো চেঞ্জ করা যায় না, কোনো ইনপুট দেওয়া যায় না, ডাইনামিক রেগুলার আপডেট করা যায়। উদ্দীপকে এমন থাকবে, ওই একজন ফল বিক্রেতা একটা ওয়েবসাইট বানাইছে, যে ওয়েবসাইটে সে তার পণ্যের ফলের মূল্য রেগুলার আপডেট হয় না, ফলে ক্রেতারা হয়রানির শিকার হয়। ঘ নাম্বারে বলবে, কোশ্চেন গ অথবা ঘতে বলবে উদ্দীপকের ফল বিক্রেতার হয়রানি দূর করতে কি করা লাগবে? এই যে ওর ওয়েবসাইট স্ট্যাটিক থেকে ডাইনামিক করা লাগবে। ঠিক আছে, এটা একটু পড়ো। ঠিক আছে, এরপর আসো HTML ফরম্যাটিং ট্যাগ। HTML এর কয়েক রকম ট্যাগ আছে। HTML এর ফরম্যাটিং ট্যাগ, টেক্সট ফরম্যাটিংও বলা হয়, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, ডিলেট, এইগুলা। ঠিক আছে, ওই দেখো দেখো ফরম্যাটিং ট্যাগের কোশ্চেন কতবার আসছে দেখো এই। ঠিক আছে, আর দেখো প্রত্যেকটা কলেজে আসছে। আর সবচাইতে দেখো এই যে অ্যাকচুয়ালি এইখানের সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টেবিল। কিন্তু টেবিল ইম্পর্টেন্ট হইলেও টেবিলের মধ্যেই বাকি সব থাকে। এখানে কি আছে? ফরম্যাটিং আছে, লিস্ট আছে, ইমেজ আছে, হাইপার লিঙ্ক। এই 4টা জিনিস টেবিলের ভিতরে ঢুকাই দিলেই শেষ। ঠিক আছে, দেখো এই যে হাইপার লিঙ্কস, হ্যাঁ এই যে হাইপার লিঙ্ক আছে, ইমেজ। ঠিক আছে, খুবই ভাই বিশ্বাস করো 10-15 মিনিট করে যদি এটা আমার ক্লাস তুমি দেখো, ওই যে ওয়ান শট ক্লাসটা, এই টপিকগুলা যা কোশ্চেন আসবে অ্যান্সার করতে পারবা। সব থেকে ইম্পর্টেন্ট টেবিল, মোস্ট ইম্পর্টেন্ট টেবিল। ঠিক আছে, HTML প্রোগ্রামিং ভাষায় টেবিল তৈরির কোড লেখো, দেখো একটু। ঠিক আছে, এই যে দেখো, মানে যে স্বনামধন্য কলেজগুলোকে আমরা ফলো করি সেইগুলো খেয়াল করো। দেখো ভিকারুন্নেসা, হ্যাঁ সাকিবের ফেভারিট কলেজ, ফেনী গার্লস কলেজ, হলিক ক্রস কলেজ, লেখা ফেলছে ব্রুস, সরি, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, রাজগুপ্তরা মডেল কলেজ, রাজশাহী ক্যাডেট, আদমজি ক্যাডেট, পাবনা ক্যাডেট, সিলেট ক্যাডেট, সব ক্যাডেটে কি করছে? টেবিল। এবং এই ক্যাডেট কলেজের কোশ্চেনগুলোও সলভ করে দেওয়া আছে আমার ওয়ান শট ক্লাসে, একটু দেখিস। এই দেখ, এই টেবিলের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই রো স্প্যান, কল স্প্যান। রো স্প্যান, কল স্প্যান, এটা ছাড়া টেবিল হয় না, এটা ছাড়া টেবিল দেয় না। ভুল ভবিষ্যৎ 2-1টা ছাড়া দেয় না। ঠিক আছে, রো স্প্যান, কল স্প্যান কি হয়, এটা হইলে এটার সাথে অ্যালাইন, ভিঅ্যালাইন কি হয়, সব করানো আছে। ঠিক আছে, ওয়েব পেজ তৈরিতে আবার আরেকটা জিনিস কি হয়, আরেকটা কোশ্চেন অনেক বেশি আসে দেখবা। ধরো যেটার কোডটা অনেক ছোট আসে, হ্যাঁ দিল যে এই টেবিলটা তৈরির HTML কোড লেখো, কোড লিখেই নিচে বলে দেয় এবং বলে দেয় এবং এখানে ব্যবহৃত ট্যাগগুলোর বর্ণনা দাও, বা এখানে ব্যবহৃত অ্যাট্রিবিউটগুলোর বর্ণনা দাও। তো ট্যাগের বর্ণনাগুলো দিতে হবে, অ্যাট্রিবিউটের বর্ণনাগুলো দিতে হবে। আবার দেখো ফরম্যাটিংয়ের ভিতরে একটা ইম্পর্টেন্ট ট্যাগ আছে ফন্ট ট্যাগ। হ্যাঁ, ফন্ট ট্যাগের সাহায্যে তোমাকে আসলো যে ফন্টের ধরন চেঞ্জ করার জন্য কি দিতে হয়। ঠিক আছে, যে কোন ধরনের ফন্ট ইউজ করতে হবে, ফন্টের রং পরিবর্তন করতে কি হয়, ফন্টের সাইজ পরিবর্তন, সবই ফন্ট ট্যাগের সাহায্যে করা হয়। তাহলে প্লিজ একটু ওই জায়গাটা দেখো। ঠিক আছে, ওকে। এবার দেখো আসো চ্যাপ্টার 5। এই ভিডিওটা যে আমি বানাইতেছি দেখে আবার কেউ গালে দিও না যে কি ভিডিও পরীক্ষার আগে এটা। কিন্তু পরীক্ষার আগে তোমার জীবন থেকে যদি 20-25 মিনিট আমি একটু নেই, তারপরে তোমরা যদি একটু স্পিড বাড়ায় দিয়াও দেখো আবার, ঠিক আছে, বিশেষ করে তোমার প্রস্তুতি নিতে খুবই সাহায্য করবে। চ্যাপ্টার 5টা তোমরা সচরাচর ধরতে চাও না, কিন্তু তোমরা যারা ধরো, আমি জানি যারা একটু রেগুলার পড়ালেখা করছে তারা ধরবাই। আমি যখন ক্লাসটা নিছি ইবিআইতে, EBI 2-তে, আগের থেকে বাচ্চারা নতুন যারা আসে ভয়ে, কারণ আমি তো কলেজের আগেই শেষ করাই দিই অলওয়েজ, তো বাচ্চারা ভয়ে, ভাইয়া এই চ্যাপ্টার বাদ দিলে হয় না, না ধরলে হয় না। আমি বলছি বাবা তোদের হাতে পায়ে ধরি, রিকোয়েস্ট করি 2 থেকে 3টা ক্লাস কর, যদি মনে হয় কঠিন আমি আর পড়াবো না। কিন্তু বিশ্বাস করো যে বাচ্চাগুলো প্রথম 3টা ক্লাস আমার রেগুলার করছে, একটা ক্লাস থিওরি যায়, আরেকটা ক্লাসও অর্ধেক থিওরি চলে যায়, আর একটা ক্লাস বেসিক করে, তখন যখনই মজাটা পেয়ে যায় 2-3টা প্রোগ্রাম দেখে সুন্দর মতো রান করে গেছে, ওকে ভাইয়া আমরা এটাই করবো। ঠিক আছে, এতটাই সহজ এই চ্যাপ্টারটা। ঠিক আছে, আর এই পঞ্চম অধ্যায়ে কি ফাঁকিবাজি হয় জানিস? ফাঁকিবাজিটা কি হয়? ফাঁকিবাজিটা হয় হচ্ছে উদ্দীপকেই সব প্রোগ্রাম প্রায় দেওয়া থাকে। তোর উদ্দীপকে প্রোগ্রাম দিয়ে বলে ফর লুপ দিয়ে করা, বলে এটার হোয়াইল, ডু হোয়াইল দিয়ে করো, সেম জিনিস দেখে দেখে লিখতে হয়। উদ্দীপকে ফ্লোচার্ট দিয়ে বলে অ্যালগোরিদম লেখো, অ্যালগোরিদম দিয়ে বলে ফ্লোচার্ট লেখো। এত সোজা, জাস্ট 2-1টা হিন্টস একটু চেঞ্জ করতে হয়। এবার দেখো কি বলছে, দেখো আর এই চ্যাপ্টারের সব থেকে বড় ক্লাস দিছি আমি, কিচ্ছু বাকি দেয় নেই, এত প্র্যাকটিস করাইছি যে এমন না, মানে এমন যদি হয় যে কেউ না বুঝে শুধুমাত্র মুখস্থ করতেছে, যে বুঝতেই চাইতেছে না, বুঝার ইচ্ছা থাকলে তো সে বুঝবেই, যে বুঝতেই চাইতেছে না সেও তোমাকে ফুল সাপোর্ট দিতে, মানে অনেক ফুল কমন পেয়ে যাবে, হুবহু কমন পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো মোটামুটি 2টা প্রশ্ন তোমরা কনফার্ম থাকো, ইনশিওর।
ওকে, এবার আসো। দেখো সর্বপ্রথম কথা হচ্ছে বেসিক কিছু আছে প্রোগ্রামের ধারণা, এখান থেকে তেমন কোনো কোশ্চেন আসে না। কম্পিউটারের সংগঠন, অনুবাদক প্রোগ্রাম, এখানে ইন্টারপ্রেটার ও কম্পাইলারের মধ্যে তুলনা করো। ঠিক আছে, এই অনুবাদক প্রোগ্রাম কম্পাইলারের ব্যাখ্যা করো। কম্পাইলারের ইন্টারপ্রেটারের একটা বেসিক পার্থক্য হচ্ছে ইন্টারপ্রেটার লাইন বাই লাইন ট্রান্সলেট করে, আর কম্পাইলার পুরা প্রোগ্রামকে একসাথে ট্রান্সলেট করে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মেজর পার্থক্য। তারপরে কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্যটা পড়ো। এরপরে দেখো অ্যালগরিদম ফ্লোচার্ট। ঠিক আছে, এই যে এখানে যত প্রোগ্রাম লিখছি, দেখো ভাইয়া প্রোগ্রাম দেখো ঘুরে ফিরে তোমাদের তিনটা জিনিস বেসিক, কন্ডিশন, লুপ। হ্যাঁ, খেয়াল করো বেসিকের ভিতরে তুমি একটু ক্ষেত্রফলগুলো পড়ো। ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি উচ্চতা দেওয়া থাকলে কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তুমি একটু দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কি হয়। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলগুলো। তুমি একটু টেম্পারেচারের দুইটা প্রোগ্রাম আছে, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস। তারপরে দেখো বেসিকের ভিতরে আর কি আছে, বেসিকের ভিতরে সেলসিয়াস, ফারেনহাইট, ক্ষেত্রফল, আর কি গড় নির্ণয়, সমষ্টি নির্ণয়। ঠিক আছে, যোগ নির্ণয়, গড় নির্ণয়, খুবই বেসিক প্রোগ্রামিং। এরপরে তুমি শর্তে গেলা, জোড় না বিজোড়। ধরো একটা সংখ্যা দিল যে বাংলাদেশের প্রেক্ষিতে সাকিব বিয়ে করতে পারবে কি পারবে না। ঠিক আছে, তখন তোমাকে কম বলতে সাকিবের বয়স 21 থেকে কম নাকি বেশি। 3টা সংখ্যা দিয়ে বললো এখান থেকে বৃহত্তম সংখ্যা কোনটা বা ক্ষুদ্রতম সংখ্যা কোনটা। উদ্দীপকে বললো যে 3 জনে এত 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 রান করছে, 3 জনের ভিতর কে বেশি রান করছে দেখাও। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো করলে কিন্তু হয়ে যাবে মোটামুটি। ঠিক আছে, কন্ডিশন। আর লুপের ভিতরে তো এই যে ঘুরে ফিরে একই। হ্যাঁ, এই যে এরকম লুপ, এই যে এরকম লুপ, জোড় সংখ্যার লুপ, বিজোড় সংখ্যার লুপ, স্বাভাবিক সংখ্যার লুপ। এই দেখো এই একই জিনিসগুলারই অ্যালগরিদম, একই জিনিসগুলারই ফ্লোচার্ট, একই জিনিসগুলারই ফ্লোচার্ট। এই এক কই গেল, এটা গেল ফ্লোচার্ট। আবার দেখো এই একই জিনিসগুলারই সি প্রোগ্রাম, একই জিনিস ঘুরে ফিরে এই যে এই সিরিজ, এই সিরিজ, এই সিরিজ। তবে আমি আশা করতেছি এইবার একটু কঠিন সিরিজ হবে। হ্যাঁ, আমি না আশা করতেছি এবার একটু কঠিন সিরিজ হবে এই যে লুপের ভিতরে। হ্যাঁ, এই সিরিজগুলো না একটু কঠিন সিরিজ হবে বলে আমি আশা করতেছি যে এই সিরিজগুলো একটু নভেন নেবে। এই যে দেখো এই যে সুইচ, ব্রেক, গো টু, যেগুলো আমরা একদমই ইউজ হয় না। তারপরে ধরো আরেকটা স্টেটমেন্ট আছে কি কন্টিনিউ, যেগুলো আমরা একদমই ইউজ করি না প্রোগ্রামে। ঠিক আছে, এই ধরনের উদ্ভট জিনিসগুলো আসতে পারে, এইগুলোও সব পড়াইছি। ঠিক আছে, এই ভিডিও আর বড় করব না, তোমরা প্লিজ প্লেলিস্টে চলে আসো। ঠিক আছে, আমাদের চ্যানেলে ঢুকো, চ্যানেলে ঢুকলেও প্লেলিস্ট পাবা। এই ভিডিওর ডেসক্রিপশন দেখো, এই ভিডিওর আই বাটন দেখো। এই ভিডিও এখন শেষের পথে, সবার শেষেও দেখবা প্লেলিস্টে তোমাদের সামনে আসতেছে, সবগুলো দেখো। এইচএসসি 25 তোমাদের জন্য এটাই হয়তো আমার লাস্ট ক্লাস। অ্যাডমিশনে কিছু ক্লাস আমি তোমাদেরকে হয়তো ফ্রি ক্লাস দিতে পারি, বা সামনে হচ্ছে সাকিবের খুব ইচ্ছা তোমাদের উদ্দেশ্যে বি ইউনিটের এক্সাম ব্যাচ লঞ্চ করা, ওইখানেও কিছু ক্লাস দিব আমি। কারণ তোমরা যারা গ্রুপ বা সেকশন চেঞ্জ করো তোমরা জানো সেক্ষেত্রে আইসিটি অ্যান্সার করাটা তোমাদের এখন আছে অপশনটা, বা সামনে হয়তো আরও বাড়বে, বলা যাচ্ছে না। তোমাদের ক্ষেত্রে হয়তো আর একটু বেশিও ইনভলভমেন্ট হইতে পারে আইসিটির ক্ষেত্রে। তো প্রিপারেশনটা ভালো রাখো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দোয়া করে আমাদের জন্য, যেন তোমাদের জন্য কিছু করতে পারি আমরা, তোমাদের ছোট যারা আসতেছে তাদের উপকারে আমরা আসতে পারি। আর আমাদের পরিবারের জন্য দোয়া করো। আর একটা রিকোয়েস্ট, বাবা মা এবং গুরুজন কাউকে কখনো কষ্ট দিও না, এই কাজটুকু করো না। বাবা মাকে অবহেলা করো না। বাবা মা যদি কোনো কারণে তোমাদেরকে ভুলও বুঝে, চেষ্টা করো বাবা মাকে বুঝে নিজেকে বাবা মায়ের কাছে নিয়ে যাও। বাবা মায়ের থেকে কখনো দূরত্বটা বাড়ায় না। ঠিক আছে, আল্লাহর উপরে ভরসা রাখো, নিজের উপরে ভরসা রাখো, আল্লাহর কাছে যাও, সৎ থাকো এবং জীবনে অনেক দূর পর্যন্ত যাও। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।